জি ম্যাম। আচ্ছা, আমরা আজকে ওয়াটার ব্যালেন্সে ঢুকবো। তো ওয়াটার ব্যালেন্সে ঢোকার আগে আমরা একটু অসমোলারিটিটা সম্বন্ধে একটু জানবো। অসমোলারিটি কি? অসমোলারিটি হচ্ছে the concentration of osmotically active particle in solution which may be quantitatively expressed in osmol of solute per liter of solution. আর osmolality হচ্ছে concentration of solution is expressed in term of osmol of solute per kg of solvent. যদি পার লিটারে হয় তাহলে সেটাকে আমরা বলবো osmolarity, পার কেজিতে হয় সেটাকে আমরা বলবো osmolality। আর জিনিসটা হচ্ছে কি concentration of osmotically active particle in solution। এই দুইটা কথা মনে রাখবা। Osmolarityটা হচ্ছে concentration of osmotically active particle in solution which may be quantitatively expressed in osmol of solute per liter of solution. Same একই ডেফিনিশন, শুধু তোমরা লাস্টে লাগাবা কি solute per kg of solvent। যদি পার লিটার অফ সলিউশন হয় তাহলে হচ্ছে অসমোলারিটি, আর পার কেজি সলভেন্টে যদি হয় কনসেন্ট্রেশনটা তাহলে সেটা হচ্ছে অসমোলারিটি। তো আমরা জানি যে আমাদের প্লাজমা অসমোলারিটি হচ্ছে অন এন এভারেজ 280 থেকে 300 মিলি অসমোল পার লিটার। প্লাজমা অসমোলারিটি অন এন এভারেজ 280 to 300 মিলি অসমোল পার liter. Both are measured that are technically different but functionally the same for the normal use. মানে অসমোলারিটি আর অসমোলারিটি কথা বলতেছে যে মেজারমেন্টটা হচ্ছে টেকনিক্যালি ডিফারেন্ট বাট ফাংশনালি দ্য সেম ফর দ্য নর্মাল ইউজ। আমরা ক্যালকুলেটেড অসমোলারিটি মানে আমরা যদি প্লাজমা অসমোলারিটি বের করতে চাই সেটা শুধুমাত্র আইসিইউ তে বের করা সম্ভব। আইসিইউ ফ্যাসিলিটি থাকলে সেটাকে আমরা বলি মেজার্ড অসমোলারিটি। মেজার্ড। তো সব পেশেন্টকে তো আইসিইউ তে নিয়ে যাওয়া সম্ভব না এবং এটা হচ্ছে অনেক মানে কস্টলি। সো আমরা কি করি, একটা ক্যালকুলেটেড অসমোলারিটি বের করি। ক্যালকুলেটেড বের করি সেটার ইকুয়েশন হচ্ছে 2 সোডিয়াম প্লাস গ্লুকোজের কনসেন্ট্রেশন প্লাস ইউরিয়া কনসেন্ট্রেশন অল আর মেজার্ড ইন মিলিমোল পার লিটার। এটা হচ্ছে ক্যালকুলেটেড যে অসমোলারিটি সেটার ইকুয়েশন। 2 সোডিয়াম প্লাস হচ্ছে গ্লুকোজ প্লাস হচ্ছে ইউরিয়া কনসেন্ট্রেশন all are in millimole per liter. If glucose and urea are in normal range, only sodium will give the osmolar concentration. থাক, এটা তোমাদের জানার দরকার নেই, তোমরা শুধু ইকুয়েশনটা জানো। ইকুয়েশনটা হচ্ছে 2 সোডিয়াম প্লাস গ্লুকোজ প্লাস ইউরিয়া, এটা হচ্ছে কি ক্যালকুলেটেড অসমোলারিটি। এখন আসো একটা জিনিস কি, প্লাজমা অসমোলারিটি জন্য কে মেইনলি রেসপন্সিবল? ইকুয়েশন থেকে কি বুঝতে পারতেছো? এখানে সোডিয়াম আছে, গ্লুকোজ আছে, ইউরিয়া আছে, তাহলে এই যে কি মনে হয় তোমাদের অসমোলারিটি কার বেশি, কলয়েডের বেশি নাকি ক্রিস্টালয়েডের বেশি? ম্যাম কি ফেভারিট? ক্রিস্টালয়েডের বেশি। এই সোডিয়াম গ্লুকোজ ইউরিয়া এগুলা ক্রিস্টালয়েড না, এগুলা ক্রিস্টালয়েড। আজকে জি কলয়েড ম্যাম। ক্রিস্টালয়েডের পার্থক্য পড়বা আর দেখবা এটা সবসময় তোমরা ভুল করো। কলয়েডাল অসমোটিক প্রেসার হচ্ছে, যদি আমাদের প্লাজমা অসমোলারিটি যদি 280 থেকে 300 মিলি অসমোল পার লিটার হয়, প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার ইজ অনলি 1.5 মিলি অসমোল, only 1.5. That means around 278.5 is created by crystalloid. Of them, 92% alone created by sodium and chloride. 92%, that means near about 260 to 270 osmol is created only by sodium and chloride, and remaining 8 to 10 is created by other crystalloid. কথা বুঝতে পারছো? প্লাজমা অসমোলারিটি যদি আমরা ধরি এভারেজ 280 মিলি অসমোল পার লিটার, তার মধ্যে প্লাজমা কলয়েডাল, যেটা কলয়েডাল হচ্ছে শুধু কত 1.5, কলয়েডাল কত 1.5। আর ক্রিস্টালয়েডকে আবার দুই ভাগে ভাগ করতে পারো। ক্রিস্টালয়েডাল যে অসমোটিক প্রেসার ধরো 278,
278 যে মিলিঅস্মল পার লিটার ক্রিস্টালয়েডাল অসমোটিক প্রেসার, এর মধ্যে 270ই ক্রিয়েটেড বাই সোডিয়াম এন্ড ক্লোরাইড। সোডিয়াম এবং ক্লোরাইড, এই যে 2 সোডিয়াম বলতে বোঝাচ্ছে কি সোডিয়াম এবং ক্লোরাইড। এটা এক্সামিনার টু এক্সামিনার ভেরি করে, অনেকে মানতে চায় না যে সোডিয়াম এবং ক্লোরাইডের কনসেন্ট্রেশন তো একটু অনেকটা ডিফারেন্স। যেমন সোডিয়াম যদি হয় 140, ক্লোরাইড মাত্র 110, তাইলে কেমনে এক হইলো? তোমাদের লেভেলে এত বার্গেনিং এর দরকার নেই। 2 সোডিয়াম বলতে আমরা বোঝাচ্ছি সোডিয়াম এবং ক্লোরাইডের যে কন্ট্রিবিউশন সেটা। তাইলে 278 এর মধ্যে 270ই দিচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইড, 810 যেটা থাকতেছে সেই this is created by other crystalloid like glucose, urea, amino acid or other electrolyte. তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো? হুম। তো আসতে কেন? এবিসি বইতে আছে, একটু দেখবা। আমি আরেকবার বলি, প্লাজমা অসমোলারিটি, এই যে প্লাজমা অসমোলারিটি 280 মিলিঅসমোল পার লিটার, 280 থেকে 300 মিলিঅসমোল পার লিটার, ঠিক আছে? আমাকে একটু পানি এনে দিও। তো 280 থেকে 300 মিলিঅসমোল পার লিটার। 280 এর মধ্যে কলয়েড এবং ক্রিস্টালয়েড দুইটা ভাগে ভাগ। কলয়েড হচ্ছে মাত্র 1.5 আর 278.5 হচ্ছে ক্রিস্টালয়েড। এই 278 এর মধ্যে ধরো আবার 270 হচ্ছে শুধুমাত্র সোডিয়াম এবং ক্লোরাইড ক্রিয়েট করছে, আর বাকি যত ক্রিস্টালয়েড আছে সব মিলে বাকি 8 তৈরি করছে। কথা বুঝতে পারছো? আজকে একটু বইটা দেখবা, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসো, আরেকটা টার্ম আছে ইফেক্টিভ অসমোলারিটি। Effective osmolarity, this term is used for extracellular solute that determine water movement across the cell membrane. Plasma sodium concentration is a reliable index of total or effective osmolarity. Changes in osmolarity often result from changes in sodium concentration. If ECF and ICF have same osmolarity, cell neither shrink nor swell. Increase osmolarity in ECF, water come out of the cell. Decrease osmolarity in ECF, cell swell up. এই জিনিসটা কি বুঝতে পারছো? তোমরা তো ফার্স্ট কার্ড, যেটা ফার্স্ট কার্ডে তোমরা পড়ছো না, হাইপোটনিক ফ্লুইডে আরবিসি রাখলে কি হয়, হাইপারটনিক ফ্লুইডে আরবিসি রাখলে কি হয়, পড়ছো না? জি ম্যাম। শোনো, জিনিসগুলা তোমাকে বুঝতে হবে। একটা সিলেবাস তৈরি করা হয়েছে, কিছু টপিক সেটাতে দেওয়া হয়েছে, সেটা তো শুধু শুধু দেওয়া হয় নাই, ঠিক না? তোমরা যখন ডাক্তার হবা, যখন তোমরা এই যে ফ্লুইড ম্যানেজমেন্ট করবা পেশেন্টের, তখন যদি এই অসমোলারিটি আর টনিসিটি সম্বন্ধে আইডিয়া না থাকে তাহলে তো বিপদে পড়ে যাবে। অসমোলারিটি আর টনিসিটি অলমোস্ট সেম। একটা কথা মনে রাখবা, যে জায়গায় অসমোলারিটি বেশি থাকবে, হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে বলে আসছি, রেনাল বায়োকেমিস্ট্রি যখন পড়াইছি তখন আমি বলছি যে জায়গায় অসমোলারিটি বেশি বা অসমোটিক প্রেসার বেশি, অসমোটিক প্রেসার যে কম্পার্টমেন্টে থাকবে, ফ্লুইড ওই কম্পার্টমেন্টে যাবে। কথা বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। বুঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমরা বলতেছি, একটা হচ্ছে ইসিএফ মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে সেলের বাইরের যে ফ্লুইড সেটা, আর আরেকটা বলতেছি সেলের ভিতরের ফ্লুইড বা সেলের কি অবস্থা হবে। তো আমার অসমোলারিটি বা অসমোটিক প্রেসার যদি এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে বেশি হয়, তাহলে ফ্লুইড কি করবে, সেল থেকে ইসিএফ এ চলে যাবে। তাহলে সেল কি হবে, সেল শ্রিঙ্ক করবে, সেল চুপসায় যাবে। কথা বুঝতে পারছো? প্রেসার যেহেতু, অসমোটিক প্রেসার যেহেতু ইসিএফ এ বেশি, তো ফ্লুইড কি করবে, সেল ছেড়ে সব ইসিএফ এ চলে যাবে এবং সেল শ্রিঙ্ক করবে। আবার যখন অসমোলারিটি ইসিএফ এ কম কিন্তু আইসিএফ এ বেশি, হ্যাঁ, আইসিএফ এ বেশি, তখন কি হবে, ফ্লুইড গুলা যেহেতু আইসিএফ এ বেশি, ইসিএফ এর এই ফ্লুইড গুলা কি করবে, চলে যাবে হচ্ছে সেলের মধ্যে। তখন কি হবে, সেলটা সোয়েলিং হবে। কথা বুঝতে পারছো? সেল সোয়েলিং হবে, আলটিমেটলি সেরিব্রাল ইডেমা হবে, ডেথ হবে।
এই জিনিসগুলো কি বোঝা গেছে? এই যে তোমরা পড়ছো কি হাইপোটনিক ফ্লুইডে আরবিসি ছেড়ে দিলাম, আর আরবিসি হচ্ছে আইসোটনিক। আইসোটনিক মানে ধরো তার প্লাজমা অসমোলারিটি হচ্ছে 280, আর হাইপোটনিক ফ্লুইড ধরো 280 এর চেয়ে কম, ধরো 200। তাহলে ফ্লুইড থেকে কোথায় যাবে বলো তো? যেই ফ্লুইডটাতে আমি ছাড়ছি সেটা হচ্ছে 200, আর যেটা ছাড়ছি আরবিসি, আরবিসির মধ্যে আছে ধরো 280, তাহলে ফ্লুইড থেকে কোথায় যাবে? ম্যাম ফ্লুইড আরবিসি তে যাবে। হ্যাঁ, ফ্লুইড গিয়ে আরবিসি তে ঢুকবে, সে তাই তো। তাহলে আরবিসি কি হবে? সোয়েল আপ হবে। আবার যদি এমন হইতো আরবিসি হচ্ছে 280 আর যে ফ্লুইড ছাড়ছে সেটা হাইপারটনিক, সেটা ধরো 320, তাহলে কি হতো? আরবিসি থেকে ফ্লুইড গুলো সব হাইপারটনিক ফ্লুইডে চলে যেত, তখন আরবিসি শ্রিঙ্ক করতো। বুঝতে পারছো জিনিসটা? এগুলো জানার দরকার আছে। তুমি যদি এখন ফ্লুইড ম্যানেজমেন্ট করতে গিয়ে স্যালি মেরে ফেলো, তাহলে তার হইলো না, তোমার ফ্লুইড ম্যানেজমেন্ট হলো। কজেস অফ হাইপারসমোলারিটির মধ্যে হচ্ছে হাইপারনেট্রেমিয়া, ইউরেমিয়া, হ্যাঁ, প্লাজমা অসমোলার গ্যাপ। আমরা একটু আগে শুরুতে যে কথাটা বলছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমরা আইসিইউ তে ইনস্ট্রুমেন্টালি মেজার করতে পারি প্লাজমা অসমোলারিটি, যেটাকে আমরা বলি মেজার্ড অসমোলারিটি। আবার কি বলছি যে আমরা ইকুয়েশনের মাধ্যমে যেটা বের করি সেটাকে আমরা বলি কি ক্যালকুলেটেড প্লাজমা অসমোলারিটি। এই যে দুইটা ডিফারেন্স, এই দুইটা ডিফারেন্সকে কি বলা হয়? অসমোলার গ্যাপ বলা হয়। কি বলা হয়? অসমোলার গ্যাপ বলা হয়। তাহলে measured osmolarity, it is the difference between measured osmolarity and calculated plasma osmolarity, and normal level is up to 12 millimole per liter। 12 millimole এর উপরে চলে যেতে পারে কিসব কারণে? causes of increased plasma osmolar gap like gross hyperproteinemia or hyperlipidemia, ketoacidosis or lactic acidosis, chronic renal failure, alcohol poisoning। হ্যাঁ, এইসব ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের যে অ্যানায়ন গুলা বেড়ে যাচ্ছে, যেমন প্রোটিন, লিপিড, অথবা কিটোন বডি, অথবা ল্যাকটেট, হ্যাঁ, অথবা ধরো ওই যে রেনাল ফেলিউরে যে সালফেট, ফসফেট, ল্যাকটেট বাড়তেছে। এই যে ইয়েগুলা কি বলবো, এই জিনিসগুলা কিন্তু আমাদের যে ক্যালকুলেটেড অসমোলারিটি ছিল, সেই ক্যালকুলেটেড অসমোলারিটির মধ্যে শুধুমাত্র 3টা জিনিস আছে। কি আছে? সোডিয়াম, গ্লুকোজ এবং ইউরিয়া। সেখানে কোনো প্রোটিন নাই, কোনো কিটোন বডি নাই, কোনো ল্যাকটেট নাই, হ্যাঁ, অথবা কোনো লিপিড নাই। তাইলে কি হবে আমাদের? যদি কোনো কারণে এইসব যদি বেড়ে বেড়ে গিয়ে অসমোলারিটি মানে বাড়ার কারণ হয়, তাহলে তো আমাদের ওই ইকুয়েশনে এই জিনিসগুলা নাই। তার কারণে কি হতে পারে? আমাদের প্লাজমা অসমোলার গ্যাপ, যেটা মানে মেজার্ড এর সাথে আমাদের ক্যালকুলেটেড ডিফারেন্সটা বেড়ে যেতে পারে। কথা কি বুঝতে পারছো? কথা বলো, আমার নিজের মাথা ঘুরাইতেছে, প্রচন্ড জি ম্যাম। ঠান্ডা। ম্যাম। বুঝতে পারছো? আসলেই বুঝতে পারছো? একটু পড়বা, পরে যদি তোমরা জিনিসটা না বুঝো তাহলে কালকের ক্লাসে আমরা আবার ডিসকাশন করব, ঠিক আছে? আমি এটা পড়াইছি, আগে পড়াইছি কেন? কারণ হচ্ছে আমরা যখন পড়বো তখন এই অসমোলারিটি জিনিসটা তোমাকে বুঝতে হবে। তা আমরা গত ক্লাসে ছিলাম ওয়াটার টার্নওভার। ওয়াটার টার্নওভার কি জিনিস ছিল? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ রিটেন এন্ড ভাইবা। আমি বারবার বলতেছি, it is the percentage of PCF volume that an individual losses and gain again daily. ওয়াটার টার্নওভার হচ্ছে পার্সেন্টেজ অফ ইসিএফ। এইটা যতক্ষণ না বলছো ততক্ষণ পর্যন্ত তোমার ডেফিনিশন কমপ্লিট হবে না। তখন জিজ্ঞেস করবে যে এটা কি ইসিএফ এর অংশ নাকি আইসিএফ এর অংশ নাকি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এর অংশ, তো তোমাকে বলতে হবে ইট ইজ দ্য পার্ট অফ ইসিএফ। এটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করি, যে ইকুয়েশনটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়াটার ইনটেক or আউটপুট ডিভাইডেড বাই ইসিএফ ভলিউম ইনটু 100। তো অন এভারেজ অ্যাডাল্টে এটা হচ্ছে, দেখো আমাদের ইনটেক যদি হয় 2600 আর টোটাল ইসিএফ ভলিউম যদি হয় 14,000 ml, সেটা দিয়ে ভাগ করে ইনটু 100, তার মানে এটা হচ্ছে 18% ইন অ্যাডাল্ট। ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, in children and infant it is water turnover is 40 to 45%. So they become quickly dehydrated following any water losing episode like diarrhea, vomiting, excessive sweating, etc.
তাহলে বাচ্চাদের যে ওয়াটার টার্নওভার হয় মানে প্রতিদিন ওরা যে ফ্লুইড গেইন করে এবং ফ্লুইড লস করে সেটা হচ্ছে ইসিএফ ভলিউমের 50%। কথা বুঝতে পারছো? তো ইসিএফ ভলিউমের 50% যদি প্রতিদিন ওরা গেইন করে লস করে নর্মালি, এর মধ্যে যদি আবার ডায়রিয়া হয় আবার ভমিটিং হয় বা কোনো কারণে ওয়াটার লস হয়, তাহলে বাচ্চারা কি হয় খুব দ্রুত ওরা ডিহাইড্রেটেড হয়ে যায়, শকে চলে যায়। Water turnover depends on atmospheric temperature, physical activity, diet habit, and state of metabolism. Water requirement in infant is very high. Why? It's a very important written viva question. যে why দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে water requirement in infant is very high, explain it, অথবা এভাবে আসতে পারে why children become quickly dehydrated after fluid loss। তো তখন তোমাকে বলতে হবে বিকজ দ্য ওয়াটার লস ইজ ভেরি হাই ডিউ টু, এক নম্বরে তুমি বলবা এখানে যে পয়েন্টটা দেওয়া নেই, এক নম্বরে তুমি বলবা বিকজ ওয়াটার টার্ন ওভার রেট ইজ 40 to 50%, water turnover in children is 40 to 50%, higher basal heat production leading to increased evaporative water loss to maintain temperature balance, increased body surface area to body weight ratio, poor renal concentrating power leading to the more urinary water loss। আমাদের তো কিডনির কনসেন্ট্রেটিং পাওয়ার আছে নাকি, আমাদের কিডনি কি করতে পারে দরকার অনুযায়ী পানিটাকে সে হোল্ড করে ধরে রাখতে পারে, কিন্তু বাচ্চাদের এই যে যে রেনাল যে কনসেন্ট্রেটিং পাওয়ারটা আছে সেটা পুয়ারলি ডেভেলপ থাকে, যার জন্য কিডনি কি করতে পারে না, ওয়াটার রিটেনশন করতে পারে না। ঠিক আছে? এবং তাদের বডি সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের বডি সারফেস এরিয়াটা বেশি থাকে ইউজুয়ালি। বডি সারফেস এরিয়া যদি বেশি থাকে তাহলে বডি থেকে মানে ইভাপোরেটিভ বলো বা সুইটিং যেটাই বলো সেই লসটা বেশি হয় এবং তাদের বেসাল হিট প্রোডাকশনটা বেশি, বিএমআর বেশি। এইসব কারণে কি হচ্ছে বাচ্চারা কুইকলি ডিহাইড্রেটেড হয়ে যায়। তারপরে আসো রেগুলেশন অফ বডি ফ্লুইড। Body fluid regulation can be discussed into two headings, that is regulation of water balance and regulation of electrolyte balance, especially sodium. Regulation of water balance is done by two mechanisms, that is by thrust mechanism, and another mechanism is ADH mechanism, aldosterone mechanism, and ANP. ANP means atrial natriuretic peptide. Atrial natriuretic peptide. তাহলে আমরা দেখি কিভাবে থ্রাস্ট মেকানিজম কাজ করে। আবার ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করার জন্য কি আছে, হরমোনাল রেগুলেশন বাই রেনাল angiotensin aldosterone system, ADH system, ANP, and for potassium short term regulation by transmembrane potassium flux and long term regulation by aldosterone। তোমরা পড়বা ঠিক আছে, কিন্তু তোমরা কি করবা, এবিসি তোমাদের এবিসি বই আছে তো সবার না, এবিসি বইতে একটা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন আছে কিভাবে ওয়াটার ব্যালেন্স মেনটেন হয়, বুঝছো? ওই ছবিটার মধ্যে সমস্ত মেকানিজম গুলো আছে, ওই ছবিটা দিবে। তোমরা যখন পরীক্ষাতে একটা একটা করে মেকানিজম এক্সপ্লেইন করো, প্রথমে লিখলা এডিএইচ এর মেকানিজম, তারপরে লিখো আবার থ্রাস্ট মেকানিজম, তারপরে আবার লিখো রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। মানে অনেকেই পরীক্ষার সময় কি করে একটা একটা মানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আনসার করে, মানে এই যে আমি এতগুলা মেকানিজম বলে গেলাম না, সেই মেকানিজম গুলো আলাদা আলাদা ভাবে লিখে। তো সেটা লিখলে কি হয়, আমাদের অতগুলা মেকানিজম দেখার সময় থাকে না বা বিরক্ত লাগে। কিন্তু তুমি ওই যে এবিসি বইতে যে একটা মানে সামারাইজড একটা ফ্লো চার্ট আছে অথবা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন আছে, ওটা যদি আনসার করো তাহলে তোমার আনসারটা কমপ্লিট হয়ে যায়। আর এমনিতে লিখে দিলা যে এই মেকানিজম গুলা আছে। তাহলে ওয়াটার ব্যালেন্স রেগুলেশন করার জন্য কি হচ্ছে, ওয়াটার ব্যালেন্স ইজ দ্য রেজাল্ট অফ ইন্টারেকশন অফ থ্রাস্ট and ADH to maintain a stable plasma tonicity. ADH মানে হচ্ছে অ্যান্টি ডায়োরিটিক হরমোন। আমরা অলরেডি পরিচিত, ডায়োরিসিসে আমরা পড়ছি অ্যান্টি ডায়োরিটিক হরমোন। এটা আসে হচ্ছে কোন গ্ল্যান্ড থেকে আসে রে? posterior pituitary gland. Posterior pituitary থেকে, very good. The sensation of thrust promote water intake and ADH regulate urinary water excretion.
positive and negative water balance and the corresponding changing in tonicity and cell volume are sensed by osmoreceptor and thrush center cell in the hypothalamus. The osmoreceptor are situated in the supraoptic and paraventricular nuclei of the hypothalamus. জিজ্ঞেস করবে ভাইবাতে osmoreceptor কোথায় থাকে? osmoreceptor থাকে supraoptic or paraventricular nucleus of the hypothalamus. আর যদি supraoptic paraventricular বলতে না পারো অন্তত hypothalamus বইলো। The thrush center is situated at the organum vasculosum of the anterior hypothalamus. তাহলে থ্রাস্ট সেন্টার এবং অসমোরিসেপ্টর দুইটাই থাকে হচ্ছে হাইপোথ্যালামাসের মধ্যে। প্লাজমা হাইপারঅসমোলারিটি এন্ড হাইপোভলিউমিয়া আর দ্য স্টিমুলাস ফর, মানে যদি আমার প্লাজমাতে অসমোলারিটি বেড়ে যায় অথবা কোনো কারণে ভলিউম কমে যায় তাহলে কি হবে, আমার অসমোরিসেপ্টর এবং থ্রাস্ট সেন্টার দুইটাই স্টিমুলেট। Hypovolemia stimulate the sympathetic nervous system via inhibition of baroreceptors and activate renin-angiotensin-aldosterone system, both of which finally increase angiotensin II production. Hyperosmolarity stimulate osmoreceptor in hypothalamus. The activated osmoreceptor and increased angiotensin II causes stimulate the thrust center, leading to the increased water intake, increased ADH secretion leading to the increased renal water retention to normalize plasma osmotic pressure. Ultimately, plasma osmotic pressure is normalized. এগুলো থিওরিটিক্যাল লাগতেছে, তোমাদের ছবিতে যখন যাব ক্লিয়ার হয়ে যাবে। Remember, ECF sodium concentration is the function of water balance. Regulation of water balance is equivalent to the osmoregulation, and ECF volume is the direct function of body sodium content. এই জিনিসটা মাথায় রাখবা, আমরা যখন ভলিউম ডিসঅর্ডার পড়বো, হ্যাঁ ভলিউম ডিসঅর্ডার যখন আমরা পড়বো তখন কিন্তু এই জিনিসটা মাথায় থাকতে হবে। ECF volume is the direct function of body's sodium content. এই জিনিসটা মাথায় রাখবে। এখন আসো, এখানে অনেক কথা বলা হয়েছে, আমরা ছবিতে চলে যাব। কোনো কারণে যদি আমার প্লাজমা অসমোলারিটি বেড়ে যায়, হ্যাঁ প্লাজমা অসমোলারিটি যখন বেড়ে যাবে তখন কি হবে, অসমোরিসেপ্টর স্টিমুলেটেড হবে ইন হাইপোথ্যালামাস। অসমোরিসেপ্টর যখন স্টিমুলেটেড হবে হাইপোথ্যালামাসে তখন কি হাইপোথ্যালামিক থ্রাস্ট সেন্টার স্টিমুলেট হবে। হাইপোথ্যালামিক থ্রাস্ট সেন্টার থেকে তখন স্টিমুলেট হলে সেন্সেশন অফ থ্রাস্ট, পারসন টেক এ ড্রিঙ্ক, এই ড্রিঙ্ক খাওয়ার পরে তার কি হবে, ওয়াটার ময়েশ্চার মাউথ, থ্রোট, স্টমাক, ইন্টেস্টাইন, ওয়াটার অ্যাবজর্ব ফ্রম জিআই ট্র্যাক্ট এন্ড ডিক্রিজ প্লাজমা স্টোরেজ। আবার কি হচ্ছে দেখো, যখন প্লাজমা ভলিউম কমে যায়, প্লাজমা ভলিউমটা যখন কমে যায় তখন আমাদের আলটিমেটলি ব্লাড প্রেশার কমে যায়। ব্লাড প্রেশার যখন কমে যাবে তখন সে জাস্টিকুলোমেরুলার সেল অফ দ্য কিডনি থেকে রেনিন সিক্রেশন করবে। রেনিন এসে এই রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে সে এনজিওটেনসিন 2 সিক্রেশন বাড়াবে। এই এনজিওটেনসিন 2 এর কাজ হচ্ছে হাইপোথ্যালামিক থ্রাস্ট সেন্টারকে স্টিমুলেট করা। যখন থ্রাস্ট সেন্টার স্টিমুলেট করবে পারসন কি করবে, ওয়াটার ড্রিঙ্ক করবে এবং আলটিমেটলি ওয়াটার অ্যাবজর্ব হবে এবং প্লাজমা অসমোলারিটি কমে যাবে। কথা বুঝতে পারছো? এই ফ্লোচার্টটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। দেখা যাচ্ছে।